সেভেন সিস্টার্স যদি ভারত শান্তি চায়, বাংলাদেশকে বদল করা বন্ধ করতে হবে। আর যদি বাংলাদেশকে তারা ডিস্টার্ব করে, সেভেন সিস্টার পিক নিতে হবে। তারা এই ৭টা রাজ্য যদি তারা অসুবিধা চায়, তারা করুক, রিস্ক নিক। আমাদের চায়না, আমাদের বন্ধু দেশ আছে, চায়না বসে আছে, তো ওত পেতে কথা কম বলে, খালেদা জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো কথা কম বলেন, বোঝেন বেশি এবং সঠিক সময় সিদ্ধান্ত নেন। এই অঞ্চলে ভারতের হেজিমনি, ভারতের আধিপত্যবাদ অবশ্যই আপনাকে স্টপ করতে হবে। নাহলে আপনার গণতন্ত্র বলেন, আপনার অন্যান্য যা আছে সবকিছু কিন্তু হারিয়ে যাবে। সবকিছুটা পদ্মা সেতু বানাতে গিয়ে ৬৭টা পদ্মা সেতুর টাকা খেয়ে ফেলতে পারে শেখ হাসিনা। তারপরেও বাংলাদেশ টিকে থাকে। তাহলে বাংলাদেশের কারো সাহায্য ছাড়া আমাদের নিজেদের টাকায়, প্রবাসীর টাকায়, এক্সপোর্টের টাকায় আমরা টিকে থাকবো। এটা তো একেবারে আশ্চর্য হলো, আমরা আচানক আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভারতবর্ষে ৭০০ বছরের মুসলিম শাসকরা ভারতবর্ষ চালিয়েছেন, মোগল সহ। তারা ভারতবর্ষে এত বড় জায়গায় কোথাও জায়গা খুঁজে পায়নি। মন্দিরগুলোর উপরেই আবার মসজিদ নির্মাণ করেছে এবং তার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। বাবরি মসজিদ নিয়ে, যেটা তো খুবই লজ্জার কথা। এগুলো বললেও আমাদের কাছে, নিজেদের কাছে ছোট মনে হয়। কারণ যেখানে কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, একটা পুরাণ কথা, যে মানে এই যে কি বলে এটাকে, মিথোলজি যেটা বলি আমরা, যে পুরানো জিনিস যেটা, তার মধ্যে কাহিনীর উপর নির্ভর করে কল্প কাহিনী নিয়ে আপনি যদি ওটাকে সত্যি বলেন এবং সেটাকে সত্যি মেনে নিয়ে আপনি একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করেন, একটা দেশের সংখ্যালঘুদেরকে অত্যাচার করেন, তাদের বাড়িঘর দখল করে নিয়ে নেন, তাদের ধর্মীয় উপাসনালয়, বাবর সাহেব মসজিদ বানিয়েছেন, তার নামই বাবরি মসজিদ, সেই সম্রাট বাবর। সেইখানের উপরে নাকি রামের জন্মভূমি ছিল। রামের তো কোনো অস্তিত্বই নাই ভাই, উইথ অল রেসপেক্ট। এটা তো বাল্মীকি লিখেছে একটা কল্পকাহিনী, মিথোলজি। তারা বিশ্বাস করুক, আমরা তাদের বিশ্বাসকে সম্মান করি। কিন্তু আপনি তো সেটার উপর বিশ্বাস করে আপনি একটা জিনিস ভেঙে এখানে একটা জিনিস গড়তে পারবেন না। এই যে তারা যে এই অসম্মানটা করেছে, সিস্টেমটা শুরু করেছে, এখন এই হিন্দুত্ববাদীকে জায়গায় জাকিয়ে রাখার জন্য, আরো ভোট পাওয়ার জন্য, মুসলিমদেরকে আরো অত্যাচার করার জন্য নতুন ভাবে তারা নতুন বের করবে। এখন আজমির শরীফে এই সবার একটা শ্রদ্ধার জায়গা। নিজেও গিয়েছি, ২ বার গিয়েছি। ভারতবর্ষে যখনই গিয়েছি, অনেক আগে আজমির শরীফে যাওয়ার চেষ্টা করেছি, খুব ভালো লেগেছে। অনেক হিন্দু এখানে যায়, মানত করে, আমি দেখেছি। এখন শোনা যাচ্ছে সেই ৭০০-৮০০ বছর আগের সেখানেও নাকি মন্দির ছিল। এটা তো আমাদের বোঝাই যাচ্ছে ভাই। সেই মেষ শাবক আর সেই নেকড়ে বাঘের গল্প। পানি উপর থেকে আসছে, মেষ শাবক নাকি নিচে এটা ময়লা করছে, এই বলে তাকে খেয়ে ফেললো। তো ভারতও এই হিন্দুদের, মুসলিমদেরকে নির্যাতন করার জন্য, মানসিকভাবে তাদেরকে ছোট রাখার জন্য এবং হিন্দুদেরকে চাঙ্গা করার জন্য, যে সব আমাদের ছিল, কোন মুসলিম শাসন এখানে ছিল না। মুসলিমরা যদি চাইতো, তারা ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম মুসলিম করে যেতে পারত। একটা মুসলমান শাসক কি করেছে? তারা কি হিন্দুদের কোনো বদার করেছে, ডিস্টার্ব করেছে? করেনি। আকবর সহ সবাই তাদেরকে সুন্দরভাবে সবকিছু করতে দিয়েছে, যে আমরা তোমাদেরকে শাসন করছি ঠিকই, কিন্তু তোমার ধর্মের স্বাধীনতা আমরা করবো না। আজকে কি ভারতে সেটা আছে? এই জন্য এগুলো আমাদেরকে কিন্তু, যারা কথা বলে, যারা লেখেন, তাদের লিখতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। এই যে ভারত, আমরা যে মিডিয়ার কথা বারবার বলছি, আজকে ভদ্রলোকও বললেন, এই যে আস্তক টাস্তক যেগুলো আছে, এখনো পর্যন্ত কেন আমরা বলছি, কেন ইমিডিয়েটলি এটাকে জ্যামিং করে বন্ধ করা হচ্ছে না বাংলাদেশে? এটা তো আপনি ওদের চ্যানেল বন্ধ করবেন না, বাংলাদেশের সম্প্রচার বন্ধ করবেন আপনি। কেন করবেন? কারণ ১ নম্বর কথা, ভারতে আমাদের চ্যানেল দেখতে দেয় না। সো আমাদের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। আপনি আমাদের চ্যানেল দেখতে দেন না, আমি আপনার চ্যানেল দেখতে দিচ্ছি না। তারপরে হলো, আপনি আমাদের বিভিন্নভাবে মিথ্যা এবং অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বিষয় দিয়ে আপনি অনুষ্ঠান করছেন। আমাদের দেশের জনগণ বিভ্রান্ত হচ্ছে। অনেকে বিভ্রান্ত হচ্ছে, অনেকে এটা পাত্তা দিচ্ছে না। তো আপনি কেন এটা সুযোগ দিবেন? আমি প্রফেসর ইউনূসের সরকারকে অনুরোধ করব, তথ্য মন্ত্রণালয়ে যিনি আছেন, ইমিডিয়েটলি আপনারা বাংলাদেশে, যেখানে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় কোন ভারতীয় চ্যানেল যেন চালতে না পারে, এজন্য আপনি তারা জ্যামিং করেন, বন্ধ করে দেন এটা। যদি তারা আমাদের ব্যাপারে নমনীয় হয়, আমাদের চ্যানেল ওপেন করে, সম্পর্ক ভালো হয়, তাহলে ভবিষ্যতে ওপেন করবেন। আপনি ইমিডিয়েটলি বন্ধ করে দেন। হ্যাঁ, কেবল অপারেটররা একটু অসুবিধায় পড়বে, তারা একটু টাকা পয়সা কম পাবে, অসুবিধা নাই। দেশের জন্য অনেক কিছু অনেকে কম করবে। সরকার তাদেরকে হয়তো ভর্তুকি-টর্তুকি দিতে পারে কিনা আমি জানি না। কয়েক লাখ কেবল অপারেটরের জন্য আপনি তো দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে পারেন না। এটা তো হয় না। এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। তাহলে আপনারা মনে করেন এই
আস্তক-টাস্তক এই যে এগুলার কোন কথা আমরা শুনতে পারবো না। কালকে দেখলাম পতিত হার্পিক সাহেব ওখানে যে আজতকের মধ্যে উনি টক শো করছেন। করুক না। সে বাংলাদেশকে পছন্দ করেনি। বাংলাদেশ তাদেরকে বিতাড়িত করেছে। সে ভারতে যেয়ে ভারতের প্রেম জেগে উঠেছে, থাকুক। বাংলাদেশ নিয়ে সে কথা বলুক। ভারতের লোকজন খুশি হোক। কিন্তু আমাদের তো এগুলো শোনার দরকার নেই, জানার দরকার নেই। আমরা আমাদের দেশ নিয়ে থাকবো। আমরা বিশ্বের ব্যাপারে প্রচার করব যে আমরা কারো, যেটা কালকে প্রফেসর নিশীথ সরকার এখানে বলেছে, খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে। আমরা ভারতের সাথে এমন সম্পর্ক চাই যেটাতে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারব। বড় ভাই সুলভ আচরণ করলে আমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। এবং জনগণ এটাই চায়। আমরা জনগণের কথাটা প্রতিফলন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা এখনো সময় আছে। ভোট নিবেন, ভোট পাবেন, সরকার গঠন করবেন, মন্ত্রী হবেন, ঠিক আছে। অবশ্যই হবেন। কিন্তু মানুষ আমাদের বাংলাদেশকে ছোট করবেন না। গোপন মিটিং করবেন না। লন্ডনে যেয়ে গোপন মিটিং করবেন না। সিঙ্গাপুরে মিটিং করবেন না। যারা ভারতপন্থী আছেন বিএনপিতে তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনাদেরকে আমরা চিনি। ১৫ বছরে আপনাদের খেলা দেখেছি আমরা। আপনাদের জন্য আমরা কথা বললে আপনারা ভিড়তে দিতেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আপনারা সবসময় আমাদেরকে বলতেন আমরা ভারত বিরোধী কথা বলি, ভারত নাখোশ হবে। এখন কি হয়েছে? এখন বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ আপনাদেরকে ধরবে এখন ভারত প্রীতির জন্য। প্লিজ মেইনস্ট্রিম এ থাকেন। জনগণ জেগে উঠেছে। জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে এরকম ছিল না। এবং ভারত আমাদের অপমান করছে, আমাদের দেশ দখল করে নেওয়ার কথা প্রচারণা করছে, আমাদের পতিত খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তখন আমরা প্রতিবাদ করেছি। এখনো সময় আছে, আপনারা বাংলাদেশের পক্ষে থাকেন। বাংলাদেশের পক্ষে যারা আছে তাদের পক্ষে থাকেন। বাংলাদেশের পক্ষে যারা থাকেন, তারপরে ভারত যদি আমাদের বন্ধু হয়, তারা আমাদের পক্ষে থাকবে। তারা যদি শত্রু হয়, আমাদের থেকে দূরে থাকবে। এর জন্য চায়না, পাকিস্তান সহ যারা ভারতের বিরোধী আছে তাদের সাথে আমাদের সখ্যতা বাড়াতে হবে। এই অঞ্চলে ভারতের হেজিমনি, ভারতের আধিপত্যবাদ অবশ্যই আপনাকে স্টপ করতে হবে। নাহলে আপনার গণতন্ত্র বলেন, আপনার অন্যান্য যা আছে সবকিছু কিন্তু হারিয়ে যাবে। সবকিছু কিন্তু বিলীন হবে। আপনার ভারতের সাথে আপনার ন্যায্যতার সম্পর্ক না করলে, সেভেন সিস্টার্স যদি ভারত শান্তি চায়, বাংলাদেশকে বদল করা বন্ধ করতে হবে। আর যদি বাংলাদেশকে তারা ডিস্টার্ব করে, সেভেন সিস্টার পিক নিতে হবে। তারা এই ৭ টা রাজ্য যদি তারা অসুবিধা চায়, তারা করুক, রিস্ক নিক। আমাদের চায়না, আমাদের বন্ধু দেশ আছে। চায়না বসে আছে তো ওত পেতে কথা কম বলে। খালেদা জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো কথা কম বলেন, বোঝেন বেশি এবং সঠিক সময় সিদ্ধান্ত নেন। আপোষহীন থাকেন। তো চায়নাও আমাদের খালেদা জিয়ার পলিসি ফলো করে। আমি দেখলাম তারা কথা কম বলে, কাজ করে বেশি। তো আমরা চায়নার সাথে বন্ধুত্ব হব। চায়নাতে আমাদের প্রতিনিধি দল গিয়েছে। ৭ জন ঘুরে এসছেন, কথাবার্তা হয়েছে। আরো বড় প্রতিনিধি দল স্থায়ী কমিটির সদস্যরা যাক। দেশনায়ক তারেক রহমানও চাইনিজ প্রেসিডেন্টের সাথে মিটিং করুক। উনি যেয়ে দেখা করুক। চায়নাকে বন্ধু হিসেবে ঘোষণা করুক। আপনাকে বিশ্ব পলিটিক্স বুঝতে হবে। বিশ্ব পলিটিক্সে আপনার কোন এই একা থাকার কোন সুযোগ নাই। শেষ পর্যায়ে আছে একটু। জি, একা থাকার কোন সুযোগ নাই। আপনাকে অবশ্যই বিশ্বের বড়, বড় দেশ যারা আছে আপনার বন্ধুভাবাপন্ন, আপনার মনোভাবের সাথে তাদের মিলে যায়, তাদের সাথে আপনাকে ভালো সম্পর্ক রেখে আপনার বিশ্বের দরবারে আপনি শক্ত না থাকলে আপনার দেশে আপনি শক্ত থাকতে পারবেন না। এটা নিয়ম। একটা দ্বীপ হিসেবে আপনি টিকতে পারবেন না। নর্থ কোরিয়ার অবস্থা দেখেছেন? তারা দ্বীপ হিসেবে কিভাবে টিকে আছে আল্লাহই জানে। সো আমরা এরকম চাই না। আমরা ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন জায়গাতে যেখানে বাংলাদেশিরা আছে, প্রত্যেকে একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে যান। প্রত্যেকে। অ্যাম্বাসেডার উপর ডিপেন্ড করবেন না। আপনারা প্রত্যেকে যেখানে পারেন সরকারে যে দেশে আছেন সে দেশের সরকারের সাথে, এমপির সাথে, লোকাল রাজনীতির সাথে বাংলাদেশ নিয়ে কথা বলেন। যে বাংলাদেশ বিশ্বের একটা রোল মডেল এখন গণতন্ত্র পুনরুদ্ধারে। তাই আমাদেরকে সবাই সহায়তা করেন। আমরা যেন নির্বাচন দিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে আবার সুন্দরভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের চাকরি-বাকরি, টাকা-পয়সার অভাব হবে না। যদি একটা পদ্মা সেতু বানাতে গিয়ে ৬৭ টা পদ্মা সেতুর টাকা খেয়ে ফেলতে পারে শেখ হাসিনা, তারপরেও বাংলাদেশ টিকে থাকে, তাহলে বাংলাদেশের কারো সাহায্য ছাড়া আমাদের নিজেদের টাকায়, প্রবাসীর টাকায়, এক্সপোর্টের টাকায় আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ এখান থেকে, আমি লাস্ট একটা কথা বলি, আমার এক দর্শক ভাই বললেন, লাস্ট যিনি বললেন উনি বললেন, "বিদেশে আমরা আরাম-আয়েশে আছি।" হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই। আমরা বিদেশে যারা আছি তারা কিন্তু মেক্সিমামই কিন্তু আমরা কিন্তু বাধ্য হয়ে বিদেশে আছি। সে আর্থিক কারণে হোক, সামাজিক কারণে হোক, চাকরির কারণে হোক, আমরা বিদেশে আছি। আমাদের মনটা বাংলাদেশে থাকে ভাই। আমাদের মন কাঁদে।
আমরা আপনাকে বোঝাতে পারবো না ভাই। বিদেশে থাকা অনেক গ্লানিকর, কষ্টের, অনেক কষ্টের। আমরাও চাই বাংলাদেশে থাকতে। মিডল ইস্টে যে ভাইরা আছেন, যারা আজকে কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে, আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠান, দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তারাও চান না বিদেশে এভাবে করে কামলা করতে। তারা চান বাংলাদেশে থাকতে। আসুন বাংলাদেশকে আমরা গড়ে তুলি। আমরা সবাই বাংলাদেশ চলে যাব। সবাই বাংলাদেশে থাকবো। বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সব কামনা থাকুক। কেউ চাই না ভাই। আ আমরা আপনাদের মতোই বাংলাদেশকে ভালোবাসি। মিস করি। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ জনাব ক্যাপ্টেন মাহফুজ। অবশ্যই যারা প্রবাসীরা রয়েছেন, কেউ নিজের ইচ্ছাতে কেউ প্রবাসী থাকেন না। অবশ্যই যার বাধ্যবাধকতা রয়েছে। সকল প্রবাসীদেরকে সম্মান জানিয়ে আজকের মতো আমাদের এখনকার মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।